নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন। আমিও শারীরিকভাবে একটু অসুবিধায় আছি, কিন্তু মানসিকভাবে ঠিক আছি। শারীরিকভাবে অসুবিধা আছে এই জন্যই যে আমি কয়েকদিন আগে অনুযোগ করছিলাম যে মাল্টিগ্রেন রুটি খেয়ে কই আমার তো কিছু হচ্ছে না, তাহলে আমি যে বাজরার আটা নিয়ে এসেছি সেটা কি ভেজাল, সেরকম একটা কিছু যেটা মনে হচ্ছিল। শেষ পর্যন্ত বাজরার আটা রং দেখিয়েছে আমার আজকে থেকে বেশ ভালো রকম। এখনও পর্যন্ত প্রায় 6-7 বার বাথরুমে যাওয়া হয়ে গেছে। তো দুর্বল লাগছে, এখন একটু মাথাটা ঘুরছে। তো ভাবলাম যে সকালবেলাতে উঠে তো ব্লগটা শুরু করে নিয়ে আজকে করাই যেত, কিন্তু ভেবেছিলাম একটু বেলা থেকে শুরু করবো। এতটাই শরীরটা খারাপ হয়ে যাবে সেটা আসলে বুঝতে পারিনি, কিন্তু মনের দিক থেকে চাঙ্গা আছি। জায়গাটা দেখে ইদানিং মনটা একটু খারাপ থাকলেও এখন ভালো হয়ে যায়। মন খারাপ নয়, মানে ওই আর কি, শরীরটা খারাপ থাকলেও। এবং এই জন্যই তো বারান্দা বাগান করা। আর আপনারা বুঝতে পারছেন তো আকাশ আজকে এতদিন পর্যন্ত বৃষ্টি 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 করে আমি হেদিয়ে মরেছি। এখন বৃষ্টি যখন সত্যি সত্যি আসছে তখন আবার রাগ হচ্ছে, কারণ মাঝখানে জাস্ট 2 দিন টুকুরের পরীক্ষা, এবং পরীক্ষার জন্য এবং আমি ঠিক করেছি যে আর আমি এই রুটিটা মাল্টিগ্রেন রুটি খাবো না, শুধু হাতে করা রুটি, আটার রুটি খাবো, আর অন্য কিছু নেবো না। কারণ এই সময়টা না বাড়ির কারোরই অসুস্থ হলে চলবে না। এখানে আমি নিচে সবাইকে বলে যাচ্ছি যে শরীর ভালো রাখতে হবে, শরীর ভালো রাখতে হবে, সেখানে নিজে এত কেন বেপরোয়া হয়ে যাচ্ছি সেটাই আর কি একটু ভাবার ব্যাপার। তো আজকের দিনটাতে আসলে কি হতো, একটুখানি না মানে বালিশ টালিশগুলো রোদে দেওয়ার দরকার ছিল। আমাদের বাড়ির 3 জনেরই একটুখানি ওই ফিক ব্যথার সমস্যা 2-3 দিন ধরেই হচ্ছে। তা আমি আজকে ভেবেছিলাম যে ঠিক আছে, কালকেও তেমন রোদের জোর ছিল না, আজকে রোদ হলে আমি রোদে দেবো, তা নয় আজকেই বৃষ্টিটা এরকম আকাশটা গোমরা করে এলো। ঠিক আছে, গোমরা করেছে, গোমরা হয়ে যেন বসে না থাকে, যেন দুপাশটা ঝরিয়ে দেয়, এইটুকু। এই জিনিসটাকে না দেখুন, এখানে 2খানা আগাছা জন্মেছে। হ্যাঁ, এই আগাছাটা আমি প্রাণে ধরে কিছুতেই ফেলতে পারছি না, কারণ আমার একটা কথা বারবার মনে পড়ে। যেখানে আবার একখানা ছোটো করে ফুলও হয়েছে। দিনহাটা কলেজে না, তখন যে সময়টার কথা বলছি, তখন আমার বাবা রিটায়ারমেন্টের বেশ কিছুদিন আগে, মানে ওই 90-এর দশকের শেষের দিকের কথা আর কি। তখন দিনহাটা কলেজের সামনে না একটা বাগান মতো ছিল, এক চিলতে এক ফালি বাগান। এখন কি হয়েছে জানি না। সেখানে না একজন মালি ছিলেন, যিনি আগাছা পরিষ্কার করছিলেন। আগাছা পরিষ্কার করে সদ্য আগাছাগুলোকে এক জায়গায় জমা করে রেখে তিনি অন্য দিকটা একটু করতে গেছেন। তখনই একজন মানে পিয়ন কাকু আর কি, তিনি ওর মধ্যে থেকে বেছে বেছে যে রেখে গেছে, তার মধ্যে কয়েকটা গাছ হাতে করে এরকম করে নিয়ে তুলে মাটি ঝাড়ছে। তার মধ্যে তখন শেকড় রয়েছে, সেগুলো সবই আগাছা। বাবা বলছে কি ব্যাপার, ওগুলো নিচ্ছ কেন? তখন বলছে স্যার জানেন না, এগুলো মহৌষধ, আমাদের বাড়িতে এই গাছ এখন প্রায় ফুরিয়ে এসেছে, আমি এগুলো গিয়ে পুঁতে দেবো। আগাছাগুলো সেগুলো ফেলে দেওয়া হয়েছে, বাস্তবেই সেগুলো তাই। কি না, ওনার মায়ের পায়ে মাঝে মাঝে ফোঁড়া হয়, ফোঁড়া দিয়ে কষ পড়ে, কষটা লেগে আবার তার ফোঁড়া হয়। সেই ফোঁড়াতে নাকি এই গাছটাকে পাতা, 2টো পাতা এরকম করে ডলে ডলে দিয়ে লাগিয়ে দিলে একটু জ্বালা জ্বালা করে, কিন্তু রাতারাতি সেটা নিরাময় হয়ে যায়। ওনার মায়ের এই ফোঁড়ার সমস্যাটা এত বেশি হয় যে ওটা ওদের বাড়িতে ছিল, সেটা শেষ হয়ে গেছে। এখন এখান থেকে নিয়ে সে আবার বাড়িতে গিয়ে এগুলো লাগাবে। তো বাবা আমাকে তখন নামটাও বলেছিল গাছের, তো সেই নামটা আমার এখন একদমই মনে নেই। তো এখন সেই আর কি, কত গাছ আগাছাভাবে আমরা ফেলে দিই, সেগুলো মহামূল্যবান ঔষধি গাছ, আমরা জানি না কেবলমাত্র সেই জন্যই। এখন অবশ্য গুগল বাবা আছে, স্ক্যান করে দেখে নিলেই হয়। আগে এই গাছগুলোকে আগে স্ক্যান করি, তারপর দেখি। যখনই কম্পোস্ট সারটা দেওয়া হয়, ভার্মি কম্পোস্ট দেওয়া হয়, তখন এই আগাছা খুব বেড়ে যায়। কত তুলে তুলে এর মধ্যেও তো তুলে ফেলে দিলাম। ফেলতে গিয়ে আবার এই কথাটা আমার প্রায় প্রায় মনে পড়ে, জানি না হয়তো বা খুব মহৌষধি একটা কোনো গাছকে না জেনে তুলে ফেলে দিচ্ছে। এই যে দেখুন, তার ফলে এখানে আগাছা জন্মেও যায়। আমি অনেক সময় ফেলতে একটু কীরকম লাগে, যেমন এটা তুলে দিলেই হয়, কিন্তু ওই আর কি। দেখি একটু স্ক্যান করে দেখি। আর এর নিচে আমাদের আলপনাদি কাজ করছেন, একটু হাই করে দেবে নাকি? হাই বাই না, হাই, হাই এবং বাই বাই দুটো একসাথে। আকাশটাকে একটু বলে দাও তো, বৃষ্টিটা যাতে হয়ে যায়। হ্যাঁ, তোমাকে কানে কানে বলে গেছে? ও খবরে বলেছে? আচ্ছা আচ্ছা। আসানসোলে বৃষ্টি হচ্ছে, শিলিগুড়িতে কবে হবে? হ্যাঁ ঠিক, আমার বড় মামাকে একটু, হ্যাঁ আমার বড় মামাকে একটু বলতে হবে যে আমি তো বরের মামা বাড়ির খবর পেলাম, আমার মামা বাড়ির খবর কি একটু জানতে পারলে হতো। মাকে ফোন করলেই জানা যাবে। একটা ভালো খবর, সেটা হচ্ছে আমার মায়ের ওষুধ পৌঁছে গেছে সকালবেলাতে, এবং মা জলখাবার খেয়ে ওষুধটা খেয়েও নিয়েছে। খুব খুব শান্তি, খুব রিলিফ। বাবা, হার্টের ওষুধ 2 দিন স্কিপ করে দিলে কেলেঙ্কারি, 3 দিনের দিন চোখ উল্টে পড়ে যাবে। ব্লগ উঠেছে শিখে, আজকে আমার পেট যা অবস্থা, আপনাদের সাথে কথা বলে তারপর আবার গেছিলাম। কেন যে মরতে খেতে গেলাম কে জানে বাবা, আমাকে নিয়েই না টানাটানি পড়ে। বাইরেটা দেখছি, বাপরে বাপ কি পরিমাণ মেঘটা করেছে, কে বলবে। এখন একবারে দিন দুপুরবেলায়, অন্য সময় হলে কত রোদ্দুর থাকে। আর সেখানে বসে বসে দেখছি সেই আলপনাদির ঝিঙে শুকিয়ে শুকিয়ে ঝুলছে। এই যে এখানে একটা ঝুলছে, ভেতরে ভেতরে কতগুলো ঝুলছিল, এখনও ঝুলছে। একটা ঝড় এলে এইগুলো সব যখন নিচেতে পড়বে
তখন বাঁচোয়া, নাহলে এই অসময়ে আম গাছে ঝিঙে ঝুলতে দেখে ভালো লাগছে না। সারাদিন পর এই একটা ভালো জিনিস হচ্ছে, সেটা হচ্ছে সারাদিনের অপেক্ষার পর সন্ধ্যাবেলাতে নামলো বৃষ্টি, আর আমি একেবারে কাহিল হয়ে পড়েছি। কাহিল, তবে এই কাহিলটা বাজার হাঁটার জন্য হয়নি, অন্য একটা কারণে হয়েছে, সেটা আমি একটু বাদে বলছি। তার আগে বৃষ্টিটা, আহা, শিলিগুড়িতে শেষটায় বৃষ্টি নামলো মামাম, কি বলিস, তাই না? একটু ঝমঝম করে বৃষ্টি নামলে গাছের পাতাগুলো একবারে সাদা হয়ে রয়েছে, সে সাদাগুলো আবার একটু সবুজ রং হবে। তো এইরকম সময় তো ভালোই, আমার বারান্দা বাগান ছাদ বাগানের জন্য মন খারাপ করে, যে এই গাছগুলোকে কিছুই বৃষ্টির জল খাওয়াতে পারি না। আহা, দারুণ। এই যে একজন সত্যি কথা বলতে শিলিগুড়িতে এতদিনের বৃষ্টিহীনতা খুব একটা যে দেখা যায় তা না। আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে অনেক অনেক। এতদিন বৃষ্টি ছাড়া শিলিগুড়ি, প্রচুর গাছ কাটা হয়েছে বন্ধুরা, জানেন তো? ওই মাটিগাড়ার ওইদিকে কয়েক লক্ষ গাছ কাটা হয়েছে রাস্তা বড় করার জন্য। শিলিগুড়ির ওয়েদার এটা মোটেই নয়। বৃষ্টিখানা দেখলেন না, ঠিক 5 মিনিটের বৃষ্টি, তার মধ্যেই সবটুকু বন্ধ হয়ে গেল। আর এমন কিছু ঝমঝম করেও হয়নি, জাস্ট একটুখানি। মানে যে মানুষ আমাদের বাড়ি থেকে ভিবজিওর ক্লাব পর্যন্ত ছাতা ছাড়া গেছে, সে মানুষ পুরোপুরি ভিজবেও না, এবং আমাদের বাড়ি থেকে ভিবজিও ক্লাব পর্যন্ত যেতে যেতেই বৃষ্টি শেষ। তো যাই হোক, একটু মাটিটা ভিজলো, সোনা মাটির গন্ধটাও পুরোপুরি পেলাম না। সারাটা দিন যে এতটা খারাপ কেটেছে সেটা ঠিক বলার মতো নয়। আমি ভেবেছিলাম হয়তো বা কালকে দিনে ব্লগ আমি আনতেই পারবো না, কারণ আমি উঠতেই পারছি না। আমি বলেছি আমার জীবন যদি চলে তাহলে ব্লগ চলবে, কিন্তু জীবনই তো চলছিল না। সন্ধে পর্যন্ত ঠিক মাথা তুলতে অসুবিধা হচ্ছিল। যখন আপনাদের বৃষ্টিটা দেখালাম তখনও পর্যন্ত আমি কোনো ক্রমে উঠে গিয়ে বারান্দায় দাঁড়ালাম। এরপরে পরিস্থিতি আরোই খারাপ হয়েছিল, তখন উঠে নিজে নিজে বাথরুমেও যেতে পারছিলাম না, কষ্ট হচ্ছিল। তারপরে ঈশ্বরের কাছে খুব প্রার্থনা করছিলাম যে ভগবান, আমাকে উঠে দাঁড়াতেই হবে, আমাকে এভাবে করে ফেলে দিও না। তো যাই হোক, তারপর হলো। যা হোক, ওষুধ খেলাম, ওআরএস তো সারাদিন ধরে চলেইছে। প্রার্থনার জোর বলুন, ওষুধের গুণ বলুন, উঠে আবার দাঁড়িয়ে যে আজকের দিনের জন্য আবার এরকমভাবে কাজকর্ম সারতে পারবো, সেটা সত্যিই ভাবতে পারিনি। সবটুকু ওষুধে হয় না বন্ধুরা, মনের জোরও যেমন দরকার, তেমন কোথাও না কোথাও একটা স্পিরিচুয়াল হেল্পও কিন্তু খুব বেশি রকমভাবে দরকার। কেউ মানুন বা না মানুন, জীবনে অনেকবার এটার প্রমাণ আমি পেয়েছি, আজকের দিনেও তার ব্যতিক্রম হলো না। আলোগুলো একটুখানি করে বন্ধ করি, অনেক আলো জ্বলছে সারা বাড়িতে। ওর বাবা এক্ষুনি শুতে চলে গেল, আমিও চাইছিলাম সে যেন একটু সে শুতে চলে যায়। তারপর আমার এখানকার এই জায়গাটাতে যে কাজটা রয়েছে, এই কাজটা তো আজকে আমি ভেবেছিলাম করব, কিন্তু সারাদিনে উঠতেই পারিনি। তো যখন এখন দেহ চলছে, এখন যখন আবার সোজা হয়ে দাঁড়াতে পেরেছি, হয়তো বা ফিট নয় অতটা, কিন্তু উঠে দাঁড়াতে পেরেছি, চলতে তো পারছি, সুতরাং ব্লগও চলুক। আমি আজকে ভেবেছিলাম যে হয়তো আজকে দ্বারা আমার ব্লগ করা হলো না। তো যাই হোক, দাঁড়ান একটু রেখে কথা বলি। দুর্বলতা এখনো আছে, ভালোই আছে। এত তাড়াতাড়ি তো আর এই জের কাটে না। যেটা আমি ভাবছিলাম যে আমার রুটির জন্য ওটা হয়েছে, সেটা অ্যাকচুয়ালি নয়। হয়তো বা রুটির জন্য ব্যাপারটা একটু আমার বেড়েছে, কারণ বাড়িতে শুধুমাত্র টুকুর ছাড়া আর বাদবাকি সবার পেট খারাপ হয়েছে। রুটিটা তো কেবল আমি একা খেয়েছিলাম, রুটিটার জন্য আমার একটু বেশি হয়েছে, সব থেকে বেশি আমি ভুগেছি। এটা হচ্ছে কালকে আলপনাদি বাগান থেকে প্রায় 11-12 রকমের শাক তুলেছিল। সেই শাক তুলে তারপরে সেটা ওপরে নিচে দুয়েতে দিয়েছে। টুপুর খাইনি কেবলমাত্র শাক, আর বাদবাকি আমরা সবাই কালকে খেয়েছি। আমি একটু বেশি খেয়েছি কারণ টুপুরের ভাগটা আমার ছিল। আমি এমনি শাক খেতে ভীষণ ভালোবাসি, তো তার মধ্যে বুম্বাদা একটুখানি খেয়েছে। আর বাদ বাকি নিচে আমার শ্বশুরমশাই নিচের মধ্যে সব থেকে বেশি ভুগেছেন, কারণ ওনারও খুব পছন্দ হয়েছিল শাকটা। আলপনাদির কাছ থেকে চেয়ে নিয়েছিল, শাক তো কেউ এত এত রান্না করে না, এক বাটি হয়েছিল। তো আলপনাদি নিজের ভাগ থেকেও একটুখানি শাক আমার শ্বশুরমশাইকে দিয়েছেন, আলপনাদি অল্প খেয়েছে, আর আমি খেয়েছি একটু বেশি। তারপরে আবার এই বাজরার আটা, এই মিলিয়ে মিশিয়ে আমার হয়ে গেছে খুবই খারাপ অবস্থা। ওষুধ খেয়েছি, ওআরএস খেয়েছি সারাদিন ধরে, এই করে এখন যাই হোক তবু সোজা হয়ে দাঁড়াতে পারলাম। আর টুকুর একমাত্র হয়নি, বাকি নিচে আমার শ্বশুরমশাই, শ্বশুরমশাই, আলপনাদি, আমার হাজবেন্ডের, আমার তো বটেই, সমানে সারাদিন ধরে অগুন্তিবার খালি বাথরুমে যাওয়া আসা চলেছে। একটি কোনো শাকে বা দুটি শাকে যা হোক মিলিয়ে মিশিয়ে একটা কিছু ঝামেলা তৈরি হয়ে গেছে। আমরা তো দীপাবলির আগে 14 শাক খাই,
তো এই শাকের সাথে ওই শাকের কোনো মানে ক্রিয়া হয়েছে কিনা সেটাও বুঝতে পারছি না। তো 14 শাক খাওয়ার সময় যখন হয় না তখন এটাতে হয়নি, বিশেষ কোনো একটা শাকে হয়তো বা একটু ঝামেলা হয়ে গেছে। তো এরপর থেকে আলপনাদিকে বলে দেওয়া হয়েছে এরকমভাবে মিশিয়ে শাক আর করো না, ওই 14 শাকের সময় খাওয়া যাবে এখন, কিন্তু এখন এরকমভাবে মিশিয়ে শাক করো না। আর ও গ্রামের মানুষ শাক চিনতে ঘাস পাতা তুলে আনবে তা তো না, হয়ে গেছে যা হোক কোনোভাবে একটা কিছু ঝামেলা। তো সারাটা দিন আমার ভীষণ খারাপ কেটেছে, আমি মাথা তুলতে পারছিলাম না। বিকেলের আগ দিয়ে মানে ধরুন এই 4:30-5টা নাগাদ তখন আমার মনে হচ্ছিল যে এখন যদি আবার আমার বাথরুমে যেতে হয় আমি বোধহয় উঠে যেতে পারবো না। সারাদিনে আমার জন্য আমার মেয়েরও পড়াশোনার একটু অসুবিধে হয়েছে, কারণ আমাকে হেল্প করতে হচ্ছিল বাথরুমে যাওয়ার জন্য। তো সেটা যা হোক এখন অনেকটাই আমি স্বাভাবিক আছি, একদমই স্বাভাবিক বলা যায় কাজকর্ম যখন করছি। কালকের দিনটা আমার অনেকগুলো কাজ রয়েছে। কালকে নবরন্দাদের নিয়মভঙ্গের অনুষ্ঠান আছে, নবরন্দাদের অনুষ্ঠানে আমাদের যেতে হবে, কারণ আমাদের শাশুড়ি মা যখন মারা গিয়েছিল তখন তো কোভিড ছিল। কোভিড নিয়ম অনুযায়ী আমরা নিয়মভঙ্গেতে লোক নেমন্তন্ন করেছিলাম মাত্র 20 জন, তাদের মধ্যে ওরা ছিল, মানে বুঝতেই পারছেন তো কতটা ঘনিষ্ঠ ওরা। আর বুম্বাদার একেবারে ছোটবেলার বন্ধু, লঙ্গটিয়া বন্ধু যেটাকে বলে। সুতরাং আমি জানি, আমরা প্রত্যেকেই জানি যে এ খুব একটা আপদান্যও নয়, প্রিয়ান্নও নয়, এই সমস্ত অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড না করাই উচিত। কিন্তু এটা আমরা মানে করতে পারবো না, অ্যাভয়েড করতে পারবো না, সত্যি কথা যেতে হবে। আর কালকে আমার এখনো পর্যন্ত আমি তাই জানি যে 18 তারিখে আমার একটা জাজমেন্ট আছে, সেটা মাতৃসংঘে, হ্যাঁ নামটা আমার মনে থাকছে না, মাতৃসংঘে। তো এটা 11 তারিখে ছিল, কিন্তু ওদের প্রতিযোগী কম ছিল জন্য ওরা একবারে সরাসরি ইয়েতেই চলে গেছে, মানে আমাকে যে গ্রুপে রেখেছিল ওরা জাজ, সেই গ্রুপে প্রতিযোগী আসেনি, তাই একবারে ফাইনালি আমাকে ওরা রেখেছিল। তো কিন্তু এখন ওদের দিক থেকে কিন্তু কোনোরকম কোনো আমি পাইনি। ওরা সেদিনই আমাকে বলেছিল আপনি একবারে 18 তারিখে আসবেন, কিন্তু 18 তারিখের আগে ওদের একটা ফোন টোনগুলো কিছু একটা আমি আশা করেছিলাম, সেটা কিন্তু আমি পাইনি। এবং ওদের মধ্যে একজন উদ্যোক্তা যিনি আমাকে প্রথম যোগাযোগ করেছিলেন, তার সাথে আজকে আমি যোগাযোগ করেছি, সে ফোনটা ধরেনি, আমাকে রিং ব্যাকও করেনি। আমার এত শরীর খারাপের মাঝখানে আমি তাকে ফোন করেছি। তো এই রকম হলে আমি হয়তো বা যাবো না, কালকের মধ্যে ফোন পাই আমি যাব, আর তা নইলে যাবো না। যদি 12টা, ও তো আমাকে 1টার সময় ডেকেছে, যদি 12টা পর্যন্ত যদি আমাকে ফোন করে আমি যাব, আমি নবরন্দাদের বাড়ির অনুষ্ঠানটাতেই যাব, দেখা যাক কী হয় এখনও। তবে এই ব্লগটাকে আমি আজকেই এন্ড করব না, আমি কালকে এন্ড করবো এই ব্লগটা, কারণ আজকের দিনের ব্লগ আমি ভাবতেই পারিনি ব্লগ করবো। আমি ভাবছিলাম কমিউনিটি পোস্ট দিয়ে দিতে হবে যে ব্লগ আজকে আসবে না, কিন্তু যখন উঠে দাঁড়াতে পেরেছি ঠাকুরের ইচ্ছে, তখন ব্লগও চলুক। দেখি স্কিপ না করে ব্লগ কতদিন টানা একসাথে দিয়ে যেতে পারি। সুপ্রভাত বন্ধুরা, পরের দিন সকালবেলাতে আপনাদের স্বাগত জানাই। ডিটক্স ড্রিঙ্ক বানাবো, সেই জন্য এই জিনিসটি এখন আমার খুব বেশি প্রয়োজন। যে পরিমাণ ঝাঁকিয়ে উঠেছে, তাতে করে এখন এখান থেকে যদি আমি প্রত্যেক দিন 3-4টি করে পাতা তুলে নিই, তাহলে গাছটার কোনো ক্ষতি হবে না। আর পাতাগুলো কীরকম পুরুষ্টু হয়ে গেছে দেখুন। 75 হার্ডের সময় এই ড্রিঙ্কটাকে আমি প্রায়ই বানাতাম। মাঝখানে পুদিনা পাতার পানীয়টি বেশ কিছুদিন বন্ধ ছিল, কারণ বারান্দা বাগানের গাছটাকে দেখে আমার মনে হতো বাবা এখন পাতা তুললে গাছটা আমার মরে যাবে, সেই জন্য। যাই হোক, এখন থেকে আবার তুলবো। তো এটার মধ্যে রয়েছে আগের দিনের ভেজানো মৌরি, এবং তার মধ্যে এই পুদিনা পাতাটা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম। বেশ খানিকটা ফুটবে, তারপর এটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো। তারপর মিনিট 5 পরে যখন ব্যাপারটা কিছুটা থিতিয়ে যাবে, তারপর ছেঁকে নিয়ে খেয়ে নেব। এটা খুব ভালো একটা ডিটক্স ড্রিঙ্ক। এটার সাথে যদি একটু তুলসী পাতা দিয়ে দেওয়া হয় তাহলে আরও ভালো হয়, কিন্তু তুলসী পাতাটাকে দেওয়ার ব্যাপারে এখনও আমি সেই কনফিডেন্সটা আনতে পারিনি। আমার বারান্দা বাগান থেকে এখন তুলসী পাতা তুললে গাছটা কিন্তু মরে যেতে পারে। মা, গরু এসেছে। এই দাঁড়াও 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 দাঁড়ান দাঁড়ান, এই যে ভাবছিলাম ব্লগটা স্টার্ট করি। দাঁড়াও দাঁড়াও 1 মিনিট, একটু খেতে দিয়ে আসি। হাতে কয়েকটা আলু নিয়ে দূর করে নিচে দৌড়লাম। ফ্রিজেতে অনেকটা গুড় আছে, গুড় দিলে খুব ভালো খেত, কিন্তু একদম মনে ছিল না এই সময়টায়। পরে ভয়েস দিতে গিয়ে মনে পড়ছে, কালকে মনে করে দেব। মাঝখানে নিয়মিত আসছিল, কালো রঙের একটা গরুও আসছিল, কিন্তু আবার হঠাৎ করে কেন জানি না আসা বন্ধ করে দিল। তো এভাবে করে রাস্তার উপরে খেতে দেওয়া নয়। কয়েকদিন হলো মোটা একটা কার্ডবোর্ড যেটা পেতে সেটা খেতে দেওয়া হচ্ছিল, কিন্তু সেই কার্ডবোর্ডটাও এখন যেন কোথায় গেছে কে জানে। মাঝখানে বেশ কয়েকদিন ওরা আসেনি, এই যে আলপনা দিয়ে এদেরকে আদর করে করে অভ্যেস হয়ে গেছে। একটু আগে যখন আপনাদের সাথে উপরে দাঁড়িয়ে কথা বলছিলাম, একটা ওই পাথর কাটার মতো আওয়াজ হচ্ছিল না, সেটা হচ্ছে এক ভদ্রলোক আমাদের বাড়িতে এসেছেন আজকে বটি টটি সব ধার করতে, আওয়াজটা ওনারই।
এক একটা করতে কত করে নিচ্ছে? হ্যাঁ আচ্ছা, চাকু 30। আমাদের ওপরে বটি টটিগুলো ধার কমে গেছে, সেগুলো দিতে হবে। সে এখনো দাঁড়িয়ে আছে। এরপর থেকে ওর জন্য জিনিসপত্র রেখে দেবো আমরা, মানে কয়েকদিন রেখে দিচ্ছিলাম, মাঝখানে কদিন আসছিল না। তো এখন আলপনাদি বলছে যে প্রত্যেক দিনই এখন থেকে ওর জন্য কিছু রেখে দেওয়া হবে। মাঝখানে টানা রেখে দিচ্ছিলাম, একদিনও আসছিল না, মানে প্রায় সপ্তাহখানেক আসছেন। পাপার বিয়ে কটা দিন নিয়মিত ওই গরুটা আসছিলো, কালো গরুটা আসছিলো। হ্যাঁ, তো তারপর আসছে না, সেজন্য ফেলে দেওয়া হলো। সে 3-4 দিনের জিনিসপত্র একদিনে ফেলা হলো। তারপর এখন যখন আবার আসছে, ওকে যখন খেতে দেওয়া হচ্ছে তখন আবারও আসবে। তো ঠিক আছে, আপাতত এই ডিটক্স ড্রিঙ্ক আমার খেতে উঠতে আজকে অনেক দেরি হয়েছে। যথারীতি দুর্বল ছিল, ঘুম অত সহজে ভাঙেনি, তার ফলে উঠতে দেরি হয়ে গেছে। আর আমাকে মাতৃসংঘ থেকে ফোন করেছিল, মাতৃসংঘ থেকে ওরা জানালেন যে আজকে 1:30টার সময় যেতে, এবং ওদের ওখানে গিয়ে আগে প্রসাদ খেতে। তো আমাদের তো দুপুরবেলার খাওয়াটা নবরণদাদের বাড়িতেই খাওয়ার কথা, কিন্তু এই 1:30টা হলে আমি ওদের বাড়িতে দুপুরবেলায় খাওয়া নেমন্তন্ন কী করে যাবো এটা বুঝতে পারছি না। তেমন হলে বুমাদাকে একাই যেতে হবে, এই আর কি। তো আমি বলেছি যদিও 2টো হবে আমার যেতে, তা বললেন যে 2টো হলে একটু হয়তো বা দেরি হয়ে যাবে, একটা গ্রুপের জাজমেন্ট তো, যদি ওরা 2:30-3টের মধ্যে শেষ করে দিতে পারে তাহলে আমি বুম্বাদা মিলে হয়তো নবরণদার বাড়িতে যেতে পারি। খুবই যাওয়া উচিত কিন্তু এটা। দেখি, দুটোই আমার ইচ্ছা, দুটোই আমি সমানভাবে আর কি করবো, সেরকমই ইচ্ছা। এখন দেখা যাক কতদূর কী হয়। তো স্নানের আগে পর্যন্ত আজকে দিনের ব্লগটা আমি রাখবো, তারপর স্নান করে উঠে তারপর থেকে নতুন ব্লগ আমার শুরু হবে। জলখাবারে আজকে খাচ্ছি গোলা রুটি আর মেশানো তরকারি। নিচে আলপনা দিয়ে এই দুটোই করে দিয়েছে। মেশানো তরকারিটা ভীষণ ভালো হয়েছিল খেতে। দাঁড়ান খেয়ে নিই, তারপর আপনাদের সামনে আসছি। শ্বশুরমশাই খুব আপত্তি করছেন শ্রাদ্ধ বাড়িতে খাওয়ার ব্যাপারটা নিয়ে। তো আমি নিচে গেছিলাম, খুব রাগারাগি করছিলেন আমার উপর। তো ঠিক বুঝতে পারছি না, বলছে তোমরা তো লৌকিকতার জন্য সব কিছুই করেছো, এখন খেতেই হবে, যেতেই হবে। ঠিক বুঝতে পারছি না, বুম্বাদা তো এখন বিজি, এত রাগারাগি করছেন। বুম্বাদার সাথে নাকি কথা হয়েছে, সেটা তো আমি জানি না। তো দেখি বুম্বাদা একটু কাজটা মিটুক, তারপরে ঠিক আছে। আজকে আমি এখনই স্নানে যাচ্ছি, তারপরে নতুন একটা ব্লগ শুরু করার ইচ্ছা। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য।